কারণ বাইজি নাচ, কবি গানের লড়াই, বুলবুলি ওড়ানো, পায়রা ওড়ানো, এগুলোই ছিল একেবারে একটা সমাজের এলিট ক্লাসের পরিচয়। কুলীন প্রথা ছিল, এগুলো একেবারে অভিশাপের মতো ছিল মেয়েদের জন্য। ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস টু বিএসএসআই বেলুর। তোমরা জানো বিএসএসআই বেলুর এমন একটি সংস্থা যেখানে খুবই সুলভে এবং খুবই সঠিক গাইডেন্সের মাধ্যমে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে পারো। এবং আমরা আজকে এনটিএ ইউজিসি নেটের হিস্ট্রি সাবজেক্টের একটা বিষয়, ইউনিট 8-এর একটা বিষয় প্রেস নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি। তো আমি মৈনাক। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এবং এখানে দেখা যাক সংক্ষেপে যে কীভাবে ইন্ডিয়ান প্রেস তখনকার দিনের যে নবজাগরণ ঘটেছিল বাংলার এবং ভারতবর্ষের, বা পরবর্তীকালের যে বিপ্লবী আন্দোলনও ছিল সেক্ষেত্রে কতখানি ভূমিকা পালন করেছিল। তো লেটস বিগিন। তো আমরা যদি দেখি প্রাচীন ভারতের দিকে একটু যদি তাকাই, আরও একবার একটা সংক্ষিপ্ত রিক্যাপ যদি নিয়ে নিই, আমরা দেখব যে বিভিন্ন যে রাজ্যগুলো ছিল, যে কিংডমগুলো ছিল এবং সাম্রাজ্যগুলো ছিল, তো সেখানে রাজারা খুব ভালোভাবেই সংবাদ কিন্তু সংগ্রহ করতেন, কারণ তাদের এই সংবাদটা সংগ্রহ করা দরকার ছিল তাদের শাসন কার্য পরিচালনা করার জন্য, যে কোথাও তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, কেউ বিদ্রোহ করার চেষ্টা করছে কিনা, বা সাম্রাজ্যের অবস্থা কী সেটা জানার জন্য তারা সবসময় গুপ্তচর নিয়োগ করতেন। তো এই গুপ্তচরদের বিভিন্ন উল্লেখ বেদের সময় থেকেই পাওয়া যায়, যেমন স্পশ নামে একটা গুপ্তচরের কথা বেদেই রয়েছে। তো আরও পরবর্তীকালে কৌটিল্যের অর্থশাস্ত্রে বিভিন্ন গুপ্তচরের কথা জানা যায়। মৌর্যদের সম্ভবত 3 প্রকার বা 4 প্রকার গুপ্তচর ছিল। কেউ একটা স্থানে থেকে অপারেট করতেন, কেউ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করতেন, এটা আমরা দেখতে পাই। এবার যদি একটু মধ্যযুগের দিকে আসি, তো আমরা দেখতে পাই যে আলাউদ্দিন খুলচির ব্যাপারে অত্যন্ত একজন দক্ষ মানুষ ছিলেন এবং তিনি মনে করতেন যে প্রত্যেকটা খবরই যেন তার কানে এসে পৌঁছায়। তো সেই জন্যই তিনি প্রায় গ্রাসরুট লেভেল, যেটাকে বলা যায় সাম্রাজ্যের একেবারে নিম্নতম স্তর, সেখানে পর্যন্ত গুপ্তচর তিনি লাগিয়ে রেখেছিলেন। এবং এদেরকে কি বলা হতো না, এদেরকে বলা হতো মুন্সি। তো মুন্সি গুপ্তচররা একদম গ্রাসরুট লেভেল থেকে অপারেট করতেন, আর তাছাড়া গুপ্তচরের জন্য আলাদা বিভাগ তো ছিলই। তো যদিও সুলতানি যুগে আমরা দেখতে পাই যে গুপ্তচরদের যিনি প্রধান, তাকে এই নামে অভিহিত করা হচ্ছে, এটা হচ্ছে কি বারিদ-ই মামলিক। এই বারিদ-ই মামলিক নামে তাদেরকে অভিহিত করা হতো, বা এই পোস্টটা তাদেরকে দেওয়া হতো। এবার যদি মুঘলদের দিকে দেখি, তো মুঘলদের যুগেও তাই সাম্রাজ্যের সংবাদ সংগ্রহ করার জন্য একটা পোস্ট তারা তৈরি করেছিল, যার নাম ছিল ওয়াকিন নবিস। বানানটা ঠিকই আছে, ওয়াকিন নবিস। তো এই ওয়াকিন নবিসের কাজ ছিল সাম্রাজ্যের বিভিন্ন অংশ থেকে সংবাদ সংগ্রহ করা, এবং সেটা তারা আর কি সুবেদারদের পাঠাতো, এবং সুবেদাররা পরবর্তীকালে সম্রাটকে প্রেরণ করতো। এবং দেখা যেত যে অনেক সময় সুবেদাররা এবং এই ওয়াকিন নবিসরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র করে যুক্ত থেকে সঠিক খবর সম্রাটকে দিতেন না। তো সে কারণে খুফিয়া ওয়াকিন নবিসও নিযুক্ত করা হতো। এরা একেবারে সরকারের খাস লোক হতো এবং এদের রিপোর্টের উপর সরকারের বেশি আস্থা থাকতো, এবং এরা জানতে পারতেন যে এরকম কোনো রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেটা কতখানি সত্যি বা মিথ্যা। তো এটা কিন্তু আমরা দেখতে পাই। এবং পরবর্তীকালে যেটা দেখতে পাই যে এই সংবাদগুলো যারা ওয়াকিন নবিস পাঠাতেন, বা খুফিয়া ওয়াকিন নবিস যেগুলো সংবাদ পাঠাতেন, তার ভিত্তিতেই কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রাজকীয় অনুশাসন জারি করতেন সম্রাটরা। এবং পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাই লেটার মুঘল পিরিয়ডে আরও একটি পদ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ওয়াকিন নবিসদের পাশাপাশি তার নাম হচ্ছে পাতশাহী হরকরা। এরাও কিন্তু এক্সিস্ট করতো, এরাও লেটার মুঘল পিরিয়ডে এক্সিস্ট করতো। এদেরও কাজ ছিল একই রকমভাবে সংবাদ সংগ্রহ করা। তো এই আমরা দেখতে পাই প্রাচীন এবং মধ্যযুগের সংবাদ সংগ্রহের একটা সংক্ষিপ্ত রূপ আমি বলতে পারি। এখান থেকে আমরা পরবর্তী অংশগুলো একটু দেখব। তো ইন্ডিয়ান প্রেস কীভাবে শুরু হলো, এই যে মুদ্রণ বা ছাপার মাধ্যমে যে বিভিন্ন পত্রপত্রিকা বা ছাপার ব্যাপারটা কীভাবে ভারতবর্ষে আসছে, এরও একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। তোমরা জানো ছাপার প্রথম প্রচেষ্টা করা হয় চীনে, বিভিন্ন কাঠের প্রেস তৈরি করে, এবং সেখানে কাঠের বিভিন্ন অক্ষর খোদাই করে তার গায়ে কালি মাখিয়ে কাগজটাকে দিয়ে ছাপ দিয়ে দেওয়া হতো। এইভাবেই প্রথম প্রিন্টিং চীনারা চেষ্টা করেছিল করার। তারও পরবর্তীকালে জার্মানির মেইন শহরের একজন বাসিন্দা, তিনি নাম তোমরা সবাই জানো, জোহান গুটেনবার্গ, তিনি চেনি হাতুড়ি দিয়ে কেটে লোহার হরফ তৈরি করেন এবং ছাপাখানার একটা সঠিক রূপ তৈরি করেন, এবং গুটেনবার্গের ছাপাখানার জন্যই বলা হয়। তো সেইভাবে মডার্ন প্রিন্টিং শুরু হয়, ইউরোপে ক্রমাগত এটা জনপ্রিয় হতে থাকে। এবং ভারতবর্ষে বলা হয় যে 16th সেঞ্চুরিতে 1550-60-এর দশকে যখন পর্তুগিজরা ভারতবর্ষে আসেন
এবং গোয়া বা এই অঞ্চলগুলোতে তারা নিজেদের কলোনি স্থাপন করেন, কুঠি স্থাপন করেন। তারা নাকি নিজেদের প্রচারের জন্যই, বা যখন তারা অনেক খ্রিস্টান মিশনারিও সঙ্গে করে নিয়ে আসেন, সেই খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচারের জন্যই এবং বিভিন্ন ধর্মীয় বাণী ইত্যাদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রেসকে নাকি ব্যবহার করতেন। এরকম উল্লেখ মুঘল যুগের যারা পরবর্তীকালের পর্যটক তাদের বিবরণীতে পাওয়া যায়। তো এইভাবে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের মাটিতে প্রেসটা আসছে, এবং সঠিকভাবে যদি বলতে চাই তাহলে আরও পরবর্তীকালে যখন থেকে কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী হয়ে যাচ্ছে এবং ওয়ারেন হেস্টিংসের আমলে আমরা দেখতে পাই কি যে প্রথম একটা প্রেস কিন্তু স্থাপন করা হচ্ছে কলকাতায় 1878 খ্রিস্টাব্দে। এবং ন্যাথানিয়েল হলেট, যিনি কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো তিনি একটা লেখা বাংলা ব্যাকরণের নিয়ম সেটা কিন্তু তিনি লিখছেন, যা এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যে বইটার নাম, এই বইটা কিন্তু তিনি লিখছেন এবং এটাই এই মেশিনে প্রিন্ট হওয়া প্রথম বই ন্যাথানিয়েল হলেট যেটা লিখেছিলেন। এরপরে আমরা দেখতে পাই কি 1780-তে কী প্রকাশিত হচ্ছে না, বেঙ্গল গ্যাজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার, যেটা ছিল কি ভারতবর্ষের প্রথম পত্রিকা বা প্রথম আধুনিক পত্রিকা, যা সম্পাদনা কে করতেন, জেমস অগাস্টাস হিকি, সেজন্য এটাকে হিকিস গ্যাজেটও বলা হয়। তো এইভাবে দেখা যায় যে প্রথম একটা পত্রিকা এইভাবে ভারতবর্ষে শুরু হচ্ছে। তারপরে আমরা দেখতে পাই যে 1818 পর্যন্ত মোটামুটি আস্তে আস্তে অনেকগুলো পত্রিকায় কিন্তু বাংলা থেকে প্রকাশিত হচ্ছে এবং অন্যান্য জায়গা থেকেও প্রকাশিত হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত এই পত্রিকাগুলো হতো বিদেশি মালিকানাধীন, এবং পরবর্তীকালে আস্তে আস্তে তারা এই ব্যাপারে এগিয়ে আসে। এবার তবে তার পাশাপাশি এটাও ঠিক যে এগুলো সব বিদেশি ভাষাতেই হতো, মানে বাংলা ভাষাতে তখনও অবধি কিছু আসেনি। 1818 সালে পর্যন্ত দেখা যায় যে প্রায় 25টা পত্রিকা পাবলিশ হয়ে গেছে, কিন্তু বাংলা ভাষাতে তখন অবধি একটা পত্রিকা আসেনি। এবং 1818 সালেই প্রথম দিগদর্শন পত্রিকা কিন্তু পাবলিশ হলো বা প্রকাশিত হলো। এটাই ছিল প্রথম বাংলা ভাষার পত্রিকা, দিগদর্শন, এবং তারও কিছুদিন পরে সমাচার দর্পণ। এটা কারা প্রকাশ করেছিল না, শ্রীরামপুর মিশনারিরা, কেডি মার্শম্যান এবং ওয়ার্ড, তোমরা জানো শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, তারা কিন্তু এটাকে প্রথম প্রকাশ করে। এইভাবে দেখা যায় যে বাংলা ভাষায় পত্রিকার প্রকাশ কিন্তু শুরু হয় এইভাবে। আর বাংলা ভাষার প্রথম কোনো সম্পাদক কাউকে বলতে হয় তাহলে বলতে হবে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কথা, যিনি বেঙ্গল গ্যাজেট প্রকাশ করেছিলেন ওই একই বছরেই, আরও কিছু মাস পরে। এটা একটা বিতর্ক আছে, তবু মনে করা হয় যে এটাই কিছুদিন পরে হয়েছিল। সমাচার দর্পণ এবং দিগদর্শন পত্রিকা আগে প্রকাশিত হয়েছিল। তো এটাই ছিল প্রথম বাঙালি সম্পাদনায় প্রকাশিত কোনো একটা পত্রিকা, বেঙ্গল গ্যাজেট। যদিও দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইংরেজি পত্রিকায় ছিল। তো এরপরে যদি আমরা দেখি আস্তে আস্তে রামমোহন রায়ও এই ব্যাপারে এগিয়ে আসছেন, তার মিরাতুল আকবর প্রকাশ করছেন, সংবাদ কৌমুদী প্রকাশ করছেন। পরবর্তীকালে বঙ্গদূত পত্রিকা প্রকাশিত হচ্ছে 1829 খ্রিস্টাব্দে, সংবাদ প্রভাকর পত্রিকা প্রকাশিত হচ্ছে, জ্ঞানান্বেষণ পত্রিকা, আরও পরবর্তীকালে অনেক পরে সুলভ সমাচার ইত্যাদি বিভিন্ন পত্রিকা কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং বলা হয় যে 19th সেঞ্চুরি ছিল পত্রপত্রিকার যুগ, সাময়িক পত্র এবং সংবাদপত্রের যুগ। এবং বিখ্যাত গবেষক এই নিয়ে যিনি গবেষণা করেছেন, শ্রী স্বপন বসু, তার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন প্রায় 1200 পত্রিকার কথা জানা যায় 19th সেঞ্চুরিতে, শুধুমাত্র বাংলাতেই। এত পত্রপত্রিকা এই সময় বৃদ্ধি পায়। যে সোসাইটিতে তাদের ইম্প্যাক্ট কীরকম ছিল, এই পত্রপত্রিকা তো আসছে, সোসাইটিতে তাদের ইম্প্যাক্ট কীরকম ছিল। এক্ষেত্রে বলতে হবে যে এই পত্রপত্রিকা আসার আগে সমাজটা কেমন ছিল সেটা একটু দেখা দরকার, অর্থাৎ 18th সেঞ্চুরি সোসাইটি, সেখানে একটা বৈশিষ্ট্য একটু উল্লেখ করা দরকার। অনেক নেগেটিভ দিক কিন্তু আমরা দেখতে পাই। যেমন রামমোহন রায় যখন কলকাতায় আসেন, ওনার শিক্ষা দীক্ষা শেষ করে বিহার থেকে উনি যখন কলকাতায় আসছেন, তো সেই সময়কার কলকাতার বর্ণনা বিভিন্ন লেখাতেই পাওয়া যায়, এবং সেই ছবিটা খুব একটা উজ্জ্বল কলকাতার ছবি নয়। সেই সময় কলকাতার অনেকেই ধন সম্পত্তি লাভ করেছেন এবং তারা কিন্তু নিজেদেরকে আমোদ প্রমোদ এবং বিলাসিতার মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। সংস্কৃতি হয়ে উঠেছিল অত্যন্ত কুরুচিকর বলা যেতেই পারে, কারণ বাইজি নাচ, কবি গানের লড়াই, বুলবুলি ওড়ানো, পায়রা ওড়ানো, এইগুলোই ছিল একেবারে একটা সমাজের এলিট ক্লাসের পরিচয়। কারণ বাইজি নাচ, কবি গানের লড়াই, বুলবুলি ওড়ানো, পায়রা ওড়ানো, এইগুলোই ছিল একেবারে একটা সমাজের এলিট ক্লাসের পরিচয়। প্রত্যেকটা অনুষ্ঠানে কে কত বেশি টাকা খরচ করতে পারে তার উপর নির্ভর করতে ধনীদের মান মর্যাদা, কে কত টাকা পুজোতে খরচ করছে, কার বিয়েতে কত টাকা খরচ করতে পারছে, কার ছেলের বিয়েতে। এইভাবে তারা নিজেদের প্রতিপত্তি জাহির করতে চাইতো। কে কতজনকে গণিকা হিসেবে রাখতে পারে সেই নিয়ে সমাজের মানুষজন আলোচনা করতো এবং বেশ প্রাইডলি আলোচনা করতো, কোনো রিগ্রেট তাদের মধ্যে ছিল না এটা নিয়ে। আর মেয়েদের কথা যদি বলি, সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহ ছিল, বহু বিবাহ ছিল,
কুলীন প্রথা ছিল, এগুলো একেবারে অভিশাপের মতো ছিল মেয়েদের জন্য। তো এইগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে রয়েছে। এবং ইম্প্যাক্ট সোসাইটিতে এটাই ছিল যে যখন তারা আসছে, পত্রপত্রিকাগুলো যখন সূচনা করছে, যারা সমাজের উন্নত মনস্ক মানুষ ছিলেন তারা কিন্তু এগিয়ে আসছেন এই বিষয়ে লেখালেখি করতে, এবং তারা সরাসরি বলছেন যে এই পত্রপত্রিকার মাধ্যমে এই ব্যাপারগুলো বন্ধ করা দরকার, এবং সরকারের কাছে কিন্তু আবেদন জানাচ্ছেন। এবং কয়েকটা উদাহরণ যদি আমি দিয়ে একটু বুঝতে সুবিধা হবে, এই সতীদাহ প্রথার কথা যদি একটু বলি সংক্ষেপে, তো এটা কিন্তু প্রথম কিন্তু বন্ধ করতে চেষ্টা করেছিলেন রামমোহন নয়, রামমোহনের আগেও চেষ্টা করেছিলেন যিনি, তারা হচ্ছে ওই আবার সেই শ্রীরামপুত্রই, কেডি মার্শম্যান এবং ওয়াট। তারা যখন ভারতবর্ষে আসছেন এবং অন্যান্য খ্রিস্টান মিশনারিরা যখন আসছেন, তারা ব্যাপারটা লক্ষ্য করেন যে এইভাবে জ্যান্ত মানুষদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, তার স্বামী মারা গেলে নারীদেরকে, এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা খুব অল্প বয়স্ক, তাদের দীর্ঘ জীবন একটা পড়ে রয়েছে, তাদেরকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, তার কোনো প্রতিকার নেই, সমাজের লোক এটাকে চেরিশ করছে। তো এটাকে কিন্তু তারা আটকানোর চেষ্টা করেছিলেন। এবং সমাচার দর্পণ এবং দিগদর্শন পত্রিকা যখন তারা চালু করছেন, তার আগে থেকেই শ্রীরামপুত্র যারা ছিলেন তারা শ্রীরামপুরের স্থানীয় মানুষজনদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন কথা বলে, যদিও খুব একটা লাভ হয়নি। তো সমাচার দর্পণ এবং দিগদর্শন পত্রিকাতেই প্রথম সরাসরিভাবে এটাকে বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করা শুরু হয়। তারও পরবর্তীকালে রামমোহন যখন এগিয়ে আসেন, তখন দিগদর্শন এবং সমাচার দর্পণ তো খুব বেশিভাবে রামমোহনকে সাপোর্ট করে, এবং ওনাদের আরও একটা পত্রিকা ছিল, সেটার নাম ছিল ফ্রেন্ড অফ ইন্ডিয়া। সেখানেও ওনারা এই ব্যাপারটাকে তুলে ধরেন। এবং আমরা দেখতে পাই যে সতীদাহর কয়েকটা উদাহরণ আমি যদি বলি কীভাবে করানো হতো। তো তোমরা সবাই জানো যে স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত চিতায় আগুন ধরিয়ে পুড়িয়ে মারা হতো, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত এই শ্মশানগুলো হতো গঙ্গার ধারে। তো দেখা যেত তাদের গায়ে যখন আগুন লাগিয়ে দেওয়া হতো, সেই আগুনের যন্ত্রণা সহ্য করতে না পেরে অধিকাংশ মেয়ে কিন্তু ওই ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিত বা নদীতে ঝাঁপ দিত, এবং সেখানে যদি সে ডুবে মরে যেত তাহলে তো ভালোই, আর না হলে মানুষজন আবার তাকে তুলে এনে ওই চিতায় তুলে দিয়ে আবার তাকে ওইভাবে পুড়িয়ে মারতো। আবার অনেক ক্ষেত্রে এমন নিদর্শনও দেখা যাচ্ছে যে যখন ব্রিটিশরা 1813 খ্রিস্টাব্দে এটাকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করে সতীদাহকে, এবং বলা হয় যে কাউকে ইচ্ছার বিরুদ্ধে সতী করা যাবে না, কারণ অনেক সময় দেখা যেত যে সম্পত্তির লোভে পরিবারের অনেকেই দেখা যাচ্ছে যে যুবতী বিধবা স্ত্রীকে, মানে তার দাদা হয়তো মারা গেছেন, তার যুবতী বিধবা স্ত্রীকে পুড়িয়ে মারার জন্য চক্রান্ত করছেন, এবং তারা বাধ্য করছেন এবং বলছেন যে না, এটাই তোমাকে করতে হবে, এটাই সঠিক নিয়ম। আর তাছাড়া মেয়েদের মধ্যে ব্যাপার তো ছিলই, অনেকেই এরকম মনে করতেন যে এর ফলে পুণ্য অর্জন হবে, এটাই সঠিক পন্থা, এসব তো আছেই। আর তাছাড়া দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে অনেকে জিতেও চাইতেন না সতীদাহের ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে কী করা হতো, অনেককে মাদক সেবন করানো হতো, করে তাদেরকে অজ্ঞান করে চিতার সঙ্গে বেঁধে দিয়ে তাদেরকে জ্বালানো হতো। এটা শ্রীমতী ক্লিমস এবং অন্যান্য ইংরেজি লেখিকারা তারা লেখায় উল্লেখ করেছেন যে এরকম অনেকজনকে তারা উদ্ধার করেছিলেন যারা ছিল পুরোপুরি নেশাগ্রস্ত, এবং তাদেরকে নেশা করানো হয়েছিল, নেশা করিয়ে তাদেরকে সতীদাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের চোখ মুখ এমন লাল ছিল, তারা একদম পুরো ইনটক্সিকেটেড ছিল, এবং পরবর্তীকালে তারা অনেককে উদ্ধারও করেন। বা আরও যদি একটা উদাহরণ বলি, মার্শম্যান নিজে একবার একটা ছেলেকে নিবৃত্ত করার চেষ্টা করেন, সেই ছেলেটির 22 বছর বয়স, তার বাবা মারা গেছিলো এবং তার মাকে সে পুড়িয়ে মারতে নিয়ে যাচ্ছিল। তো মার্শম্যান অনেক বোঝানোর চেষ্টা করেন তার মাকে বাঁচানোর জন্য, কিন্তু ছেলেটি মনে করে না, এটাই শাস্ত্রাচার, এটাই শাস্ত্র অনুসারে হওয়া উচিত, তাই এটাই করা উচিত। তাই সে তার মাকে ওইভাবে জ্যান্ত চিতায় তুলে দেয়, এবং চিতাটা খুব ছোট ছিল, এটা চন্দননগরের একটা দৃশ্যের কথা আমি বলছি, চিতাটা খুব ছোট ছিল এবং তার পাটা বেরিয়ে আসছিল মহিলাটার। তো সেই ছেলেটি নিজে একটা বাঁশ নিয়ে তার মায়ের পায়ে ওইভাবে মারতে থাকে এবং পা ভেঙে ওইভাবে চিতার ওপর দিয়ে দেয়। তো এইভাবে মারা হতো মেয়েদেরকে, যেটাকে মার্শম্যান তুলনা করছেন যে আমি যখন দেখতে পাচ্ছি ইংল্যান্ডের রাস্তায় কিছু অভদ্র ছেলে ইট পাথর নিয়ে কিছু বিড়ালের বাচ্চাকে মেরে ফেলছে, এতটাই নৃশংস, এদেরকে বুঝিয়েও থামানো যায় না। তো এইরকম অবস্থা ছিল। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই রামমোহন রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি তার পত্রিকা সংবাদ কৌমুদীতে নিয়ে লেখালেখি করতেন, এবং সেখানে তিনি একটা লেখা প্রকাশ করেছিলেন সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ। তো সেখানে তিনি দেখানোর চেষ্টা করেন যে কেন এটাকে রদ করা উচিত, এবং এক্ষেত্রে বলা দরকার যে রামমোহন রায়ের বিরুদ্ধেও অনেকে ছিলেন, তাদেরও এই সময় পত্রপত্রিকা গড়ে উঠেছিল, যেহেতু এখন প্রেসটা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছিল। তো তাদের একটা উদাহরণ ছিল সমাচার চন্দ্রিকা পত্রিকা, যারা একেবারেই চাইতো না যে সতীদাহ প্রথা রদ হোক, এবং এই কারণেই ব্রিটিশ সরকার প্রথম দিকে এটাকে পুরোপুরি রদ করতে চায়নি, কারণ তারা মনে করেছিল হয়তো এটা একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে পারে। তো এই জন্য একটা দীর্ঘ সময় লেগে যায় এটাকে রদ করতে। 1813 সালে একটা নিয়ন্ত্রণ আইন আনা হয়, যে এর ফলে
মানে বলা হয় যে কাউকে ইচ্ছার বিরুদ্ধে সতী করা যাবে না, এবং সতী করতে হলে আগে সেখানকার স্থানীয় ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, এবং ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেন বা ম্যাজিস্ট্রেট বোঝাবেন তারপরেও যদি কেউ হতে চায় তাহলে তাকে করা যাবে, এরকম বলা হয়। যদিও এগুলো জাস্ট একটা মানে মিয়ার আইনই বলা যেতে পারে, কারণ এগুলো খুব একটা কিছু মানতো না। অধিকাংশ মানুষই কাউকে না জানিয়ে সতী করে দিত, বা অনেকেই জোর করে এরকম রাজি করাতো যাদেরকে সতী করা হচ্ছে তাদেরকে। তো এইগুলো কিন্তু ঘটতো। আর এছাড়াও ছিল বহু বিবাহর কথা তো বলাই যায়। এর ফলেই একজন মানুষ মারা গেলে দেখা যাচ্ছে অনেক মেয়ে সতী হচ্ছে, এবং কুলীন প্রথা তো ছিলই। কুলীন প্রথার জন্য অনেকেই একাধিক বিবাহ করতেন, এবং অনেকেই মনে করতেন যে কুলীনকে কুলীন ঘরেই বিয়ে দিতে হবে। তার ফলে দেখা যেত কেউ 30টা 40টাও বিয়ে করছেন, এবং খুব ছোট ছোট বাচ্চা তাদের সাথে একেবারে মৃত্যু পথযাত্রী বৃদ্ধ তাদের বিবাহ দেওয়া হতো। তো স্বাভাবিকভাবেই তারা অল্প কিছুদিনের মধ্যে বিধবা হতেন। একটা উদাহরণ যদি দিই, তো ক্লিমেন্স উল্লেখ করছেন যে তিনি একটা মেয়েকে উদ্ধার করেছিলেন, তার সবে 10 দিন আগে বিয়ে হয়েছিল, এবং 10 দিন আগে বিয়ে হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তার যে স্বামী ছিল অত্যন্ত বৃদ্ধ ছিল, তিনি মারা যাচ্ছেন, এবং তার অলরেডি 2টো সতীন রয়েছে, তাদেরকে সহ 3জনকেই একসাথে সতীদাহ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং তিনি সেটাকে আটকান। তো এইরকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। তো এইভাবে দেখা যাচ্ছে যে সতীদাহ প্রথা সমাজের একটা ব্যাধির মতো যেটা ছিল, সেটার বিরুদ্ধে আন্দোলন করার জন্য পত্রপত্রিকা কিন্তু এগিয়ে আসে, এবং অনেক পত্রিকায় রামমোহন রায়কে সাহায্য করে। যেমন কয়েকটা উদাহরণ তো আমি বললাম, সমাচার দর্পণ, দিগদর্শন, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, বা আরও অনেক পত্রিকা ছিল যেগুলো এটাকে সমর্থন করতো না, এই প্রথাটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল। তো তাদের আন্দোলনের ফলে কিন্তু 1829 সালে যখন বেন্টিং ভারতবর্ষে আসলেন, তিনি কিন্তু সতীদাহ প্রথাটাকে 17 নম্বর রেগুলেশন অনুসারে বন্ধ করে দেন। তো ঠিক একইভাবে উইডো রিম্যারেজ, এই ছোটো ছোটো বাচ্চাদের যে বিয়ে হচ্ছে, তাদেরকে বিধবা হতে হচ্ছে অল্প বয়সে, তারপরে তো দীর্ঘ জীবন পড়ে রয়েছে, এবং সেই বৈধব্যটাও কম যন্ত্রণার ছিল না। এখানেও তাই, আবার সেই তখনকার দিনের লেখা সমসাময়িক যারা বিবরণ দিয়েছেন তাদেরকেই কোট করতে হবে। তো একজন লেখিকা, ইংরেজি লেখিকা, তিনি লিখছেন যে একজন স্ত্রী বেঁচে থাকতেই পারে সহমরণে না গিয়ে, যদি সে কঠোর বৈধব্য পালন করে, এরকম সমাজের রীতি ছিল, এবং তাকে কোনো রকম বিলাস ব্যসন থেকে দূরে থাকতে হবে, কোনো রকম সম্পর্কে সে জড়াতে পারবে না, তার সুন্দর চুলটাকে ছোট করে কেটে ফেলতে হবে, তাকে মাটিতে শুতে হবে আজীবন, সকাল সন্ধে পূর্বপুরুষদের কল্যাণের জন্য প্রার্থনা করতে হবে, তাকে কোনো আমিষ খাবার দেওয়া যাবে না, খুব অল্প খাবার দাবার তাকে গ্রহণ করতে হবে, দিনে একবার তাকে খেতে হবে, একাদশীতে দিন না খেয়ে থাকতে হবে। এই ধরনের নিয়ম কিন্তু পালন করা হতো। তো বুঝতেই পারছো কতটা কঠোর। তো অধিকাংশ ক্ষেত্রে অনেক সময় এমনও দেখা যেত বৈধব্যের যন্ত্রণা এতটাই কঠোর ছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে এই সহমরণটাকে বেছে নিতেন। কিন্তু যারা বাচ্চা, তাদের কি হবে? তারা তো জানেই না বৈধব্য যন্ত্রণা কী। তো তাদের ক্ষেত্রে দেখা যেত যে অনেকেই থেকে যেতেন, অনেকেই একেবারেই সহমরণে যেতে রাজি হতেন না। আর তাছাড়া সমাজে আরেকটা বিধান ছিল যে গর্ভবতী মহিলাদেরকে সহমরণে নিয়ে যাওয়া হতো না। তো এরকমভাবে অনেকে থেকে যেতেন। তো তাদের জন্য এই কঠিন বৈধব্য জীবন ছিল। এক্ষেত্রে একটা উদাহরণ বলতে পারি, যে একটা সিনেমা তোমরা হয়তো সবাই দেখেছো, গয়নার বাক্স। গয়নার বাক্সে যে পিসিমা, তিনি যে বিধবা হচ্ছেন, যেখানে শ্রাবন্তী রোলটা প্লে করেছে, এবং সেখানে যখন তাকে খেতে রাখছে, তিনি যখন গয়না গোছাচ্ছেন এবং তাকে খেতে রাখছে, যে রাসমণি খেতে হয় কখন থেকে রাখছি, তো তিনি কি উত্তর দিচ্ছেন যে এমন একটা ভাব যেন পঞ্চব্যঞ্জন সাজায় দিয়েছে তো ওই কাঁচকলা সিদ্ধ আর ভাত, অর্থাৎ পঞ্চব্যঞ্জন যেন সাজিয়ে দিয়েছে এমন একটা ভাব করে যেন ডাকছে, অর্থাৎ পঞ্চব্যঞ্জন তো তার কখনো কপালে জুটবে না, ওই কাঁচকলা সিদ্ধ আর ভাত ওই তাকে খেতে হবে। এই ছিল ভবিতব্য তখনকার দিনের মানুষের। আর গয়না পরারও তাদের অধিকার ছিল না, যদি ওই সিনেমায় দেখানো হয়েছিল। যাই হোক, ওটা অনেক পরের সিনেমা, 1971। যাই হোক, ওটা একটা উদাহরণস্বরূপ বললাম। তো এই অবস্থা ছিল সমাজের। তো উইডো রিম্যারেজ অ্যাক্টের ক্ষেত্রে সবাই জানি আমরা যে বিবাহ প্রচলনের ক্ষেত্রে বিদ্যাসাগর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এবং তিনি সর্বশুভকারী পত্রিকাতে তিনি প্রথম এই নিয়ে একটা প্রবন্ধ লেখেন। তার আগে থেকেই বিভিন্ন পত্রিকাতে লেখালেখি শুরু হয়ে গেছিলো এইসব নিয়ে, অমৃতবাজার পত্রিকা বা অন্যান্য পত্রিকাতে এই নিয়ে লেখালেখি শুরু হয়েছিল। অনেকেই চাইছিলেন যে বাচ্চাদের জন্য একটা বিধবা বিবাহ চালু করা হোক। বিদ্যাসাগরের নিজের এক ছোটোবেলার খেলার সাথী ছিলেন, তিনিও এরকমভাবে বিধবা বিবাহের শিকার হয়েছিলেন। তো তিনি এই প্রথাটাকে মানে বিধবা বিবাহ প্রথাটাকে প্রচলন করানোর চেষ্টা করেন, এবং শেষমেশ 1856 সালে আমরা দেখতে পাই যে এই প্রথাটাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। যদিও এটা খুব একটা সফল হয়নি, সতীদাহটা খুবই সফল হয়েছিল, কিন্তু বিধবা বিবাহ খুব বেশি সফল হয়নি, কারণ দেখা যাচ্ছে অনেকে এটাকে মানতেন না, বা অনেকে খুব বেশি এটাকে প্রাধান্য দিতেন না। তো এটাকে একটা ব্যর্থ প্রচেষ্টা বলা যায়, তবু এটা আইনত স্বীকৃতি পেয়েছিল। আর তাছাড়া আরেকটা কি, বহুবিবাহের বিরুদ্ধে কিন্তু আন্দোলন এই সময় থেকে লেখালেখি শুরু হয়,
এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, যে পত্রিকাগুলো প্রকাশিত সেই সময় হতো, সেই সময়ের প্রথম দিকের যে পত্রিকা ছিল সব পত্রিকায় যে উন্নত মানের ছিল এমন ভাবার কোনো কারণ নেই। এবং অধিকাংশ পত্রিকাতেই আদি রসাত্মক আলোচনা থাকতো, অর্থাৎ যৌন আলোচনা বা বিভিন্ন কুরুচিকর আলোচনা সেগুলো প্রকাশিত হতো। তো ওই জন্যই শিবনাথ শাস্ত্রী লিখেছেন যে ইয়াং বেঙ্গলের সদস্যরা দেশীয় সংবাদপত্র একেবারেই ছুঁয়ে দেখতেন না। যত ভালো সংবাদপত্রই হোক তাতে এমন এমন জিনিস বার হতো যেটা ভদ্রলোকের কাছে পাঠ করতে পারতেন না। এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছিলেন সংবাদপত্রের ক্ষেত্রে অক্ষয় কুমার দত্ত। তিনি ছিলেন প্রথম পেশাদার সম্পাদক ভারতবর্ষের এবং বাংলার। তার অর্থাৎ সাংবাদিকতাটাই ছিল তার পেশা, ওটাই তার পেশা ছিল। এবং তত্ত্ববোধিনী পত্রিকা, যেটা ঠাকুরবাড়ির ব্রাহ্ম সমাজের পত্রিকা ছিল, তো সেখান থেকে তিনি সম্পাদনা করতেন তত্ত্ববোধিনী পত্রিকা, এবং সেখান থেকে তিনি পত্রিকার মানের অত্যন্ত উন্নতি ঘটান। তার পাশাপাশি আরও অনেক পত্রিকা ছিল, সেখানেও সেই পত্রিকাগুলো এগিয়ে এসেছিল। তো শিবনাথ শাস্ত্রী লিখছেন যে তত্ত্ববোধিনী প্রথম পত্রিকা ছিল যেটা সবাই ভদ্রলোকরাও পড়তে চাইতো এবং ইয়াং বেঙ্গল গোষ্ঠীও পড়তে চাইতো। তো সেখানেও তাই বহুবিবাহের বিরুদ্ধে লেখা হচ্ছে। অক্ষয় কুমার দত্ত নিজে কুলীন পরিবার থেকে বিলং করতেন এবং সেখানে তিনি নিজে পরিবারকে বলেছিলেন যে আমি একটার বেশি বিবাহ করব না, এই ধরনের মানুষ ছিলেন। তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে পত্রপত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আর তাছাড়াও দেখতে পাচ্ছি যে আধুনিক শিক্ষার বিস্তারের কথা পত্রপত্রিকাতে বলা হচ্ছে। ইংরেজি শিক্ষার প্রচলনের জন্য দাবি জানানো হচ্ছে, সরকারকে পৃষ্ঠপোষকতা দান করার কথা বলা হচ্ছে, এবং বিভিন্ন যে গ্রাম বাংলা এবং দূর দূরান্ত সেখানে বিভিন্ন স্কুল স্থাপনের কথা বলা হচ্ছে, স্কুল স্থাপনের জন্য অনুদান সংগ্রহের কথা বলা হচ্ছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি একটা কালেকটিভলি এডুকেশনের প্রতি তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছেন। আর তাছাড়া কি দেখা যাচ্ছে না, ডেভেলপমেন্ট অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যদি বাংলা গদ্যের কথা বলতে চাই তাহলে বাংলা গদ্য বিকাশের ক্ষেত্রে এই পত্রপত্রিকার একটা বিরাট ভূমিকা রয়েছে। বাংলা গদ্যকে আজকে আমরা যেভাবে দেখছি, বাংলা গদ্য কিন্তু সেরকম ছিল না। বাংলা গদ্য ছিল অত্যন্ত দুরূহ এবং জটিল প্রকৃতির। এই যে সহজ কথ্য ভাষায় গদ্যটা শুরু হয়েছে তার একটাই কারণ ছিল মানুষের মধ্যে বক্তব্যকে পৌঁছে দেওয়ার তাগিদ। অর্থাৎ আমি যেটা ভাবছি সেটাকে আমি মানুষের মধ্যে সবার মধ্যে পৌঁছে দেবো, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু পত্রপত্রিকার সম্পাদক যারা ছিলেন তারা কিন্তু অত্যন্ত সহজ ভাষায় লেখালেখি করতে শুরু করেন এবং একে অপরের যুক্তিতর্ক খণ্ডন করতেন, একজন লেখা আরেকজন খণ্ডন করতেন। তো এই কারণে এই যে রেষারেষি বা এই যে কনভারসেশন, এর কারণে বাংলা গদ্য অনেকটা সহজ হয় এবং আরও উন্নতির দিকে এগিয়ে যায়। এবং যে দেশীয় ভাষা সমস্ত ক্ষেত্রে, শুধুমাত্র বাংলা ভাষার ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে কিন্তু গদ্য সাহিত্যের একটা বিরাট বিকাশ কিন্তু আমরা দেখতে পাই পত্রপত্রিকাকে কেন্দ্র করে ঘটতে দেখা যায়। এবার যদি আমরা একটু রাজনীতির দিকে দেখি, একটু সংস্কারের কথা গেল, সংক্ষেপে যদি একটু রাজনীতির কথা বলি তাহলে দেখবো হিন্দু পেট্রিয়টের কথা আমাকে বলতেই হবে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এটা সম্পাদনা করতেন, যদিও তিনি এটা স্থাপন করেননি, তিনি পরবর্তীকালে এটা কিনে নেন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তার ইংরাজি ছিল অত্যন্ত উন্নত মানের এবং ব্রিটিশরাও এরকম স্বীকার করেছিলেন যে তো ইংরেজদের মতো লেখে, এমন আর কি লিখতেন তিনি। তো তিনি কিন্তু নীল বিদ্রোহকে পুরোপুরি সমর্থন করেছিলেন এবং নীল বিদ্রোহ যে সফল হয়েছিল তার অন্যতম একটা কারণ ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনি সবসময় নীলকর সাহেবদের অত্যাচারদের বিরুদ্ধে লিখতেন, প্রজাদের দুরূহ অবস্থার কথা লিখতেন এবং তার পাশাপাশি তিনি যখন এই প্রজারা যখন তার কাছে আসতো তিনি মামলা লড়ার খরচ দিতেন, তাদের থাকার ব্যবস্থা করতেন। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যখন মাত্র 36 বছর বয়সে উনি মারা যান, এত কম বয়সে মারা গেছিলেন এবং উনি একটা সরকারি চাকরিও করতেন। উনি ফুল টাইম এডিটরশিপ করার পাশাপাশি উনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলেন মিলিটারি। তো দেখা যাচ্ছে 36 বছর বয়সে যখন উনি মারা যাচ্ছেন ওনার সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, বাড়ি টাড়ি সবই বিক্রি হয়ে গেছে, প্রায় সবই বন্ধক রাখা। এমন অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন, প্রায় নিঃস্ব হয়ে গেছিলেন এই সাহায্য করতে গিয়ে কৃষকদেরকে। তো এই আমরা একটা দেখতে পাই যে তার একটা ভূমিকা। তাছাড়া সাঁওতাল বিদ্রোহের কথা যদি বলি, সাঁওতাল বিদ্রোহকেও কিন্তু তিনি সমর্থন জানিয়েছিলেন এবং তিনি বলতেন যে নিশ্চয়ই তেমন কিছু ঘটেছে যে নিরীহ সাঁওতালরা এরকম বিদ্রোহের পথে যেতে বাধ্য হচ্ছে এবং সেখানে সরকারের দেখা উচিত, সরকারের অবশ্যই এক্ষেত্রে এগিয়ে আসা উচিত যে কেন তারা এরকম পথে যেতে বাধ্য হচ্ছে, সরকারের এটা খতিয়ে দেখা উচিত, এটা কিন্তু তিনি বলেছিলেন। আর সঞ্জীবনী, বন্দে মাতরম, যুগান্তর পত্রিকার যদি কথা বলি তো এটা একটা যুগান্তকারী সময় ছিল। এই সময়ের এই বিভিন্ন পত্রিকার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সঞ্জীবনী পত্রিকা। যখন বঙ্গভঙ্গ শুরু হলো, বঙ্গভঙ্গ কার্যকর হলো, তখন তার বিরুদ্ধে বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলনের জন্য বয়কট আন্দোলনের ডাক দেওয়া হলো এবং স্বদেশীর কথা বলা হলো। প্রত্যেকে বলতে লাগলো যে বিদেশি নির্ভরতা কাটিয়ে ওঠো। তো সঞ্জীবনী পত্রিকা ছিল প্রথম পত্রিকা যেটা কৃষ্ণকুমার মিত্র সম্পাদন করতেন। তিনি আরও কয়েকটি পত্রিকা সম্পাদনা করতেন, কিন্তু তার মধ্যে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সঞ্জীবনী পত্রিকা। তো এখানেই প্রথম কিন্তু বয়কটের কথা কিন্তু বলা হয়। তো আর যদি আমরা দেখি বন্দে মাতরম, যুগান্তর, তো বন্দে মাতরম পত্রিকা কিন্তু অরবিন্দর পত্রিকা ছিল এবং সেখানে বিপ্লববাদের কথা সহজেই
তারা প্রকাশ করতেন এবং ছড়িয়ে দিতেন সবার মধ্যে। যুগান্তর পত্রিকাও তাই, যুগান্তর দলের অংশ ছিল এবং ভূপেন্দ্রনাথ দত্ত প্রমুখ বিভিন্ন বিপ্লবী এখানে লেখালেখি করতেন এবং যে তাদের যে সরকার বিরোধী মনোভাব বা দেশের জন্য যেটা করা উচিত তার যে দাবি, সেটাকে তারা কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন এই পত্রিকাগুলির মাধ্যমে। আর তাছাড়া দেখা যায় কি অন্যতম গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল তিলকের সম্পাদনায় কেশরী এবং মারাঠা ছিল ইংরাজি পত্রিকা, আর কেশরী ছিল মারাঠা ভাষায় প্রকাশিত পত্রিকা। তো তিলক কিন্তু কেশরীর প্রতি বেশি গুরুত্ব দিতেন, কারণ তিলক জানতেন যে কেশরী যেহেতু স্থানীয় ভাষায় প্রকাশিত হচ্ছে, মাতৃভাষায় মানুষের মাধ্যমে পৌঁছানো যাবে, তো এখানে তিনি অনেক লেখালেখি করতেন এবং তিলকের সাথে সরকারের অনেকবার সংঘর্ষও ঘটেছে এই পত্রিকায় লেখালেখি এবং সম্পাদনা নিয়ে। তো সেইটাই আমি পরে আলোচনা করছি। তো এই কয়েকটা পত্রিকার কথা আমি বলতে পারি। এছাড়া অসংখ্য পত্রিকা ছিল, প্রত্যেকটা বিপ্লবী দলেরই পরবর্তীকালে একটা পত্রিকা দেখা দেয়। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন, তিনিও আলাদা একটা পত্রিকা তৈরি করে দেন, ফরওয়ার্ড ব্লক, সেখানে নিজে তিনি সম্পাদনা করতেন। এছাড়া সাহিত্য পত্রিকা এসব তো ছিলই। তো এই একটাই বলতে পারি আমি সংক্ষেপে। আর এরপরে যদি যাই আমরা, ব্রিটিশ সরকার এই প্রেসকে নিয়ন্ত্রণ করার জন্য কী ধরনের আইন এনেছিল, তো সেগুলো আমরা একটু সংক্ষেপে দেখে নেব। তো প্রথম যে আইনটা আসছে 1780 খ্রিস্টাব্দে প্রথম পত্রিকা প্রকাশিত হচ্ছে, 1799তেই প্রথম নিয়ন্ত্রিত আইন চলে আসছে। লর্ড ওয়েলেসলি এটা চালু করেছিলেন এবং তিনি এটা যে কারণে চালু করেছিলেন যে এখানে একটা সেন্সরশিপ নিতে হবে, যারা পত্রিকা প্রকাশ করছে তাদের একটা প্রিসেন্সের কপি জমা দিতে হবে এবং তার বিরুদ্ধে এবং তারপর পত্রিকা প্রকাশ করতে হবে, এরকম একটা নিয়ম তিনি করেছিলেন। এটা যদিও একটা কথা ভেবে দেখার বিষয় যে তখন কটা মানুষ পত্রিকা পড়তো, যে এত নিয়ন্ত্রণের দরকার ছিল। এবং একটা কথা বলা দরকার যে লর্ড ওয়েলেসলি কিন্তু পত্রিকার ব্যাপারে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ছিলেন এবং তিনি মাদ্রাজের গভর্নরকেও একবার এরকম চিঠিতে লিখেছিলেন যে সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো প্ররোচনামূলক লেখা লেখে তো তাকে যেন তৎক্ষণাৎ ইউরোপগামী জাহাজে তুলে দেওয়া হয়। অর্থাৎ বেশিরভাগ তো তখনকার দিনে ইউরোপীয় সম্পাদকরাই থাকতেন, তো সেজন্য এরকম লিখেছিলেন আর কি। তো তারপরে যে অ্যাক্ট আমরা দেখবো, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট ছিল, লাইসেন্সিং রেগুলেশনস অ্যাক্ট। এটা 1823 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এটা লর্ড আর্মাস্ট তিনি এটাকে চালু করেন এবং এখানে বলা হয় যে কোনো সংবাদপত্র দেশীয় ভাষায় প্রকাশিত হতে গেলে তাকে তার জন্য লাইসেন্স নিতে হবে এবং এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন রাজা রামমোহন রায়, যদি এটা আমি পরে আলোচনা করব। এবং এটা এই সময় লাইসেন্স অ্যাক্ট হিসেবে পরিচিত হতে থাকে। এবং তারপরে যদি দেখি 1835 খ্রিস্টাব্দে দি প্রেস অ্যাক্ট অফ মেটকাফ, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট বলা হয়। মানে এতটাই খুশি হয়েছিল মানুষ এই অ্যাক্টে, কারণ 1823 সালের যে রেগুলেশনে যেসব নিয়ম বলা হয়েছিল, যেমন ওই লাইসেন্স নিতে হবে গভর্নমেন্টের থেকে, তারপর প্রকাশ করতে দেবে, এগুলোকে ইনি তুলে নেন। এই জন্য এটাকে লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট বলা হয়। লিবারেটর। তো লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট এটাকে বলা হয়, এই মেটকাফ অ্যাক্টটাকে। আর তারপরে আমরা কি দেখছি যে লাইসেন্সিং অ্যাক্ট 1857, এটা লর্ড ক্যানিংয়ের সময় চালু করা হয় এবং লর্ড ক্যানিং এটা মহাবিদ্রোহের সময় চালু করেন। মহাবিদ্রোহের সময় ব্রিটিশদের তো একেবারেই নাজেহাল অবস্থা হয়েছিল বিদ্রোহটাকে দমন করতে। তো আরও কোনো এই ধরনের লেখা প্রকাশিত হয়ে যেন সরকারের বিরুদ্ধে মানুষকে প্ররোচিত না করে, সেটা তিনি লক্ষ্য করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাক্টটাকে চালু করেন 1857 খ্রিস্টাব্দে। এবং এখানে বলেই দেওয়া হয় সরকার বিরোধী কোনো লেখা, কোনো বই বা কোনো পত্রিকা ছাপানো যাবে না। এবং এই একটা কিছুদিনের জন্যই শাসনের আইনে ছিল, তারপর এটাকে তুলে নেওয়া হয় বিদ্রোহ দমন করার পর। তারপর যেটা আসছে সবথেকে কুখ্যাত আইন যেটা বলা হয়, যেটাকে সবথেকে কালা কানুন বলা হয় ভারতের স্বাধীনতা ভারতের সংবাদপত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটা ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তোমরা জানো লর্ড লিটন এটাকে চালু করেছিলেন। লর্ড লিটনের এখানে এটাকে চালু করেন এবং ওখানে বলে দেন যে দেশীয় ভাষার যে কোনো সংবাদপত্রের বিরুদ্ধে যখন ইচ্ছা ম্যাজিস্ট্রেটরা ব্যবস্থা নিতে পারে এবং তাদেরকে মনে করলে যখন ইচ্ছা তাদেরকে আটক করে বিচার করতে পারবে এবং সেই বিচারের বিরুদ্ধে কোনো রকম আপিল করা যাবে না, এরকম একটা নিয়ম তিনি কিন্তু আনেন ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে। এবং এটা বলা হয় যে দেশীয় ভাষা সংবাদপত্রের ক্ষেত্রেই চালু থাকবে। এর পিছনেও একটা গল্প আছে, সেটা অমৃতবাজার পত্রিকার জন্যই হয়েছিল। সেটা কী ছিল না, একটা ওই বরোদা রাজ্যে যে ব্রিটিশ রেসিডেন্ট ছিলেন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই ব্রিটিশরা সন্দেহ করে যে এই হত্যাকাণ্ডের পিছনে তখনকার যে রাজা ছিল বা মন্ত্রী ছিল তারা কিন্তু দায়ী ছিল। এবং অমৃতবাজার পত্রিকা ব্যাপারটাকে ওইভাবে সমর্থন করেনি
যে বিষ প্রয়োগ করে রাজাই হত্যা করেছে এমন কিছু বলেনি, কিন্তু অমৃতবাজার পত্রিকা এরকম একটা লেখা লিখেছিল যে ইংল্যান্ডের রাজদরবারে যদি ফ্রান্সের একটা রাজদূত গিয়ে সবসময় তদারকি করতে থাকে, তাহলে কি ইংল্যান্ডের রাজদরবারে এই লোকজন এরকম ঘটনা ঘটাবে না? তাহলে যে ঘটে যদি কেউ ঘটিয়ে থাকে তাহলে ঠিকই করেছে, এরকম একটা লেখা তারা লিখেছিল, যেটা নিয়ে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং তৎকালীন ভারত সচিব তিনি লেখাটার অত্যন্ত নিন্দা করেন এবং গভর্নর জেনারেলকে নির্দেশ দেন যে তিনি যেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেন। তো তারপরে এই আইনটা চালু করা হয়, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো যাই হোক, তারপরে আমরা যদি আইন দেখি, নিউজ পেপার ইনসাইটমেন্ট টু অফেন্স অ্যাক্ট 1908, আনাদার ইম্পর্টেন্ট অ্যাক্ট। এখানে বলা হয় যে যদি কোনো পত্রপত্রিকার লেখা বা কোনো কিছু লেখার জন্য, বাই দ্য ওয়ে 1878 এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল, তারপরে পরবর্তীকালে লর্ড রিপন এটাকে তুলে নেন, এতটা কঠোরতা বজায় রাখেননি। যাই হোক, তার পরবর্তীকালে আমরা যদি দেখি এই ইনসাইটমেন্ট টু অফেন্স অ্যাক্ট যেটা আছে, তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো পত্রপত্রিকার লেখার জন্য কোনো রকম অপরাধ সংঘটিত হয় বা কোনো রকম হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে সরকার মনে করে, তাহলে সেই পত্রিকার সম্পত্তি এবং প্রেস সরকার কিন্তু বাজেয়াপ্ত করবে, এরকম বলে দেওয়া হয়। আর ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910 এখানে কি বলছে, এই আইনে যেটা বলা হয় 1910 খ্রিস্টাব্দের আইনে যেটা বলা হয় যে ভারতের যে কটা পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে এবং সেখানে যার একটা করে কপি যেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হয়, এবং কোনো রকম সরকার বিরোধী প্ররোচনামূলক লেখা যেন এখানে না থাকে, এরকম একটা আইন কিন্তু আনা হয় 1910 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান প্রেস অ্যাক্টে। আর তারপরে যেটা আইন আনা হয় 1931 খ্রিস্টাব্দে, এটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের একটু নিয়ন্ত্রণ করতে এই আইনটাকে আনা হয়। এবং এক্ষেত্রে বলা হয় যে এই সরকার বিরোধী কোনো লেখা তো লেখা যাবে না, এমনকি কংগ্রেসের কার্যকলাপের খুব একটা লেখাও কিন্তু লেখা যাবে না। সিভিল ডিসওবিডিয়েন্স নিয়ে কেউ যদি উৎসাহ দেয় তাকে কিন্তু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেও আমরা যদি দেখি যে অ্যাক্ট তারা চালু করেছিল, সেখানেও এরকমই একটা নিয়ম দিয়ে দিয়েছিল যে কংগ্রেসের কোনো রকম বক্তব্য বা সমর্থনযোগ্য বক্তব্য কিন্তু তারা প্রচার করতে পারবে না। এই ছিল মোটামুটি অ্যাক্ট, যেটা সেই সময়কার মানুষজনকে নিয়ন্ত্রণ করতে এসেছিল। আর এবার যদি দেখি ইন্ডিয়ান রেসপন্স, এই যে ব্রিটিশ রেগুলেশনগুলো ছিল তার বিরুদ্ধে ইন্ডিয়ান রেসপন্স কেমন ছিল, তাহলে প্রথমেই বলতে হবে রামমোহন রায়ের কথা, যে আইনটার কথা আমি একটু আগেই বললাম, যে লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট যেটা ছিল 1823 খ্রিস্টাব্দে। তো তখন রামমোহন রায় এর তীব্র আপত্তি জানান, যেখানে বলা হয় যে দেশীয় ভাষা এবং অন্যান্য সংবাদপত্র যারা চালু করবে তাদেরকে গভর্নমেন্টের থেকে লাইসেন্স নিতে হবে, তারপরে সে চালু করতে পারবে। এবং এটা তারা অত্যন্ত আপত্তি জানান, এবং তার সাথে দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, তখনকার দিনের যারা অভিজাত ছিলেন, ধনী অভিজাত যারা ছিলেন এবং প্রগতিশীল মানসিকতার মানুষ যারা ছিলেন, তারা এর বিরুদ্ধে তীব্র আপত্তি জানান এবং তার জন্য সরকারের কাছে অনেক দাবি দেওয়াও জানান যে এটা করা ঠিক না, কিন্তু গভর্নমেন্ট তার নিয়ম মানেনি। এবং তখন তারা মনে করেন যে নিশ্চয়ই তাহলে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আবেদন করলে এটার একটা ফল পাওয়া যেতে পারে, এরা মানছে না, কিন্তু রাজার কাছে তারা আবেদন করলে নিশ্চয়ই এটা ফল পাওয়া যাবে। তো সেখানেও তারা আবেদন করেন, কিন্তু সেখানেও এই প্রস্তাবটাকে ফিরিয়ে দেওয়া হয় এবং আইনটাকে চালু রাখা হয়। তো এর প্রতিবাদে রামমোহন রায় মিরাতুল আকবর পত্রিকার যে প্রকাশনা সেটা কিন্তু বন্ধ করে দেন। আর এর আগেও দেখা যাচ্ছে যে অগাস্টাস হিকি এবং জেমস হিল বাকিংহাম, তাদের কথাটাও বলা দরকার। তো অগাস্টাস হিকি, যিনি প্রথম সম্পাদক ছিলেন হিকিস গ্যাজেট পত্রিকা এবং ভারতের প্রথম পত্রিকা, তো তিনিও তাই, তিনি কিন্তু ওয়ারেন হেস্টিংসের নামে একটা কুরুচিকর বলা ঠিক না, বা তার কিছু অ্যাফেয়ার নিয়ে তিনি লিখেছিলেন এবং গভর্নমেন্টের একটা সমালোচনা করেছিলেন। তো তার ফলে প্রথমে তাকে হাজতবাস করানো হয়, তারপরে তার সমস্ত সম্পত্তি অর্থাৎ প্রেস ইত্যাদি কেড়ে নেওয়া হয় এবং ইউরোপগামী জাহাজে তাকে তুলে দেওয়া হয়। তো তারপরে দেখা যাচ্ছে যে জাহাজেই তিনি মারা যাচ্ছেন, শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারছেন না। তো এই হয় তার পরিণতি। আর জেমস হিল বাকিংহামও তাই, ও তখনকার দিনেরই একজন সম্পাদক ছিলেন, রামমোহন রায়ের বন্ধুও ছিলেন, তিনিও সরকারের কিছু সমালোচনা করেছিলেন, তার বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়া হয় এবং তাকেও নির্বাসিত করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হয়। তো এই ছিল তৎকালীন দিকে সরকারের প্রতিক্রিয়া। তখন কতজন মানুষই বা পড়তেন পত্রিকা, তারপরেও এরকম রিয়াকশনারি তারা ছিলেন। আর তিলকের সাথে তো একটা হিউজ চ্যাপ্টার গভর্নমেন্টের রয়েছে। তিলকের কেশরী পত্রিকাতে লেখার জন্যই নাকি র্যান্ড সাহেবকে খুন করা হয়েছিল চাপেকর ভ্রাতৃদ্বয়ের দ্বারা, যেটা ছিল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। এরকম সন্দেহ করে তিলককে গ্রেপ্তার করা হয়। এছাড়াও পরবর্তীকালে আরও অনেক লেখালেখির জন্য তিলককে অনেকবার গ্রেপ্তার করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো তিলকের সাথে একটা প্রচণ্ড দ্বন্দ্বের মধ্যে দিয়ে এটা এগিয়েছে। আর অমৃতবাজার পত্রিকার কথা তো বললাম, ওদের জন্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসলো এবং সেটাকে কাউন্টার করার জন্য ওরা কী করলো, যে রাতারাতি পাল্টে গিয়ে ওটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল, তো রাতারাতি পাল্টে ওটা ইংরাজি পত্রিকাতে কনভার্ট করে দিল।
একটা সময় ওরা বাংলায় প্রকাশ করতো পত্রিকা, তারপরে একটা সময় বাংলা ইংরেজি দুটোতেই প্রকাশ করতো। তারপরে ওরা কী করলো যে না, বাংলাটাকে বন্ধ করে ইংরেজিতেই কনভার্ট করে দিল রাতারাতি, যে ঠিক আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আর ইংলিশের জন্য তো না, দেশীয় ভাষার সংবাদপত্রের জন্য আইনগুলো চালু থাকবে, এতে তো সমালোচনা করা যাবে। এইভাবে তারা কাউন্টার করেছিল। আর অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেকে সরাসরি সরকার বিরোধিতায় না গিয়ে একটু ঘুরিয়ে বা একটু ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে বা একটু কী বলা যায় অ্যালিগোরিক্যাল মাধ্যমে কিন্তু সরকারের সমালোচনা করতেন। যেমন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের কথা আমি বললাম, তিনি সরাসরি কিন্তু সরকারের বিরুদ্ধে যেতেন না, কিন্তু সরকারকে ওই ধরনের কথাবার্তা বলতেন যেগুলো সংস্কারপন্থী এবং সংস্কারের জন্য চিন্তাভাবনা করতেন। রামমোহন রায়ও তাই করতেন, যদিও তখন তো ওরকম একটা আইন আনা হলো। তো এই গেল মোটামুটি প্রেসের গল্প। আর একটা কথা বলা দরকার যে প্রথম এবং একমাত্র কমিশন যেটা গঠিত হয়েছিল সেটা স্বাধীনতার পরে প্রেস নিয়ে, সেটা বিচারপতি রাজোধ্যক্ষর আন্ডারে বা ইংলিশে উচ্চারণ করলে রাজাধ্যক্ষা। তো তার আন্ডারে 1954 সালে এই প্রেস কমিশন গঠিত হয়। ইম্পর্টেন্ট একটা জিনিস, এই প্রেস কমিশন কিন্তু পরবর্তীকালে স্বাধীন ভারতের সংবাদপত্রের নিয়ম নীতি কেমন হবে সেটাকে নির্ধারণ করে দিয়েছিল। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন, সংবাদপত্র নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা। তো তোমরা জানিও কমেন্টে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, এবং এরকম আরও ভিডিও পেতে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর অবশ্যই যদি তোমাদের কোনো মতামত থাকে যে কোন বিষয়ে আমরা ভিডিও বানাতে পারি বা পরবর্তীতে কোন বিষয়ে তোমাদের বানাতে সুবিধা হয়, তার জন্য তোমরা কমেন্ট করতেই পারো। তো টিল দেন, বাই, থ্যাংক ইউ।